নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। এই রিক্সা যাবা? জি, কোথায় যাবেন? মিরপুর কমার্স কলেজ। আসেন। দুটো মেয়ে উঠলো রিক্সাতে। দুটো মেয়ে একই ক্লাসে পড়াশোনা করে, নতুন ভর্তি হয়েছে এবার। চলুন কিছু কথা শুনে আসি ওদের। ও হ্যাঁ, ওদের নাম জেরিন এবং নাফিজা। এই গল্পের নায়িকা মূলত জেরিন, যে বড়লোক বাবার একমাত্র আদুরে কন্যা, অপরজন মধ্যবিত্ত ঘরের বদমেজাজি অহংকারী মেয়ে। দোস্ত, ক্লাসে এবার তেমন কোনো ভালো কিউট ছেলে আসেনি রে। ভাবলাম কলেজে উঠে একটু প্রেম করব, তার হলো না। যা আছে সেগুলো দেখে মনে হয় না রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানোর মতো টাকা আছে। পক্কিনি সবগুলো। দোস্ত, এভাবে কেন বলিস? কাউকে এতটা ছোট করে দেখা ঠিক না। থাম তুই, চেহারা দেখছিস এক একটার। আর দুদিন আগে প্রথম ক্লাসে একটাকে দেখে তো হাসি থামছিল না আমার। কার কথা বলছিস? আরে ওই যে একটা আসলো ক্লাস শুরুর পর, কি জানি নাম মনে নেই, গাইয়া খ্যাত মার্কা। কি একটা ছেঁড়া তালি মারা শার্ট পরে আসছিল। মাই গড, গিয়ে বসলো আবার পেছনের বেঞ্চে। এইসব মানুষের সাথে ক্লাস করা যায় বল? তুই সবসময় এমন করিস কেন? যাই বলিস দোস্ত, অমন ছেলের সাথে এক ক্লাসে বসে ক্লাস করা আমার পক্ষে সম্ভব না রে। আমার প্রেস্টিজে বাকি। চুপ কর, কলেজে চলে আসছি। চল নামি। আই মামা, রাখেন। রিক্সা থামলো, ওরা দুজন নামলো। জেরিনোর পাশ থেকে টাকা বের করে হাত বাড়ানোর সময় হঠাৎ বাতাসে রিক্সাওয়ালার মুখের উপর থেকে গামছাটা সরে গেল, আর জেরিন ও নাফিজার চোখ পড়লো তার দিকে। রীতিমতো ভরকে গেল দুজনই। এ তো সেই ছেলেটা যাকে নিয়ে এতক্ষণ নাফিজা তিরস্কার অপমানিত করছিল, যে কিনা ওদের সাথে একই ক্লাসে পড়ে। তুমি রিক্সা চালাও? জি। আমি বিশ্বাস করতে পারছি না। আরে বিশ্বাস না করার কি আছে? ওর জামা কাপড় দেখলেই তো বোঝা যায়। এই জন্যই তো বললাম খ্যাত কোথাকার। তুই থাম নাফিসা, ব্যাপারটা কতখানি সেন্সিটিভ সেটা একটু বোঝার চেষ্টা কর। আমাদের ক্লাসমেট রিক্সা চালাচ্ছে আর আমরাই তার রিক্সায় উঠেছি। এটা তোর কাছে কেমন লাগছে সেটা তোর ব্যাপার, কিন্তু আমার কাছে খুব ইমোশনাল। জেরিনোর পাশ থেকে আরো কিছু টাকা বের করে নির্দিষ্ট ভাড়ার সাথে যোগ করে ওর হাতে দিল, কিন্তু পরিমাণের বেশি 1 টাকাও না রেখে বাকি টাকা ফিরিয়ে দিয়ে রিক্সা টেনে চলে গেল। জেরিন চলে যাওয়া ছেলেটার দিকে এক নজর তাকিয়ে আছে। নাফিজ এবার বিরক্ত হয়ে জেরিনের হাত টেনে ক্লাসে চলে গেল। এবার রিক্সাওয়ালার সাথে পরিচয় করানোর সময় এসেছে। চলুন পরিচিত হয়ে আসি। আমি জানি সেই রিক্সাওয়ালা। অবাক হতেও পারেন, তবুও বলি, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর একমাত্র ছোট বোনটাকে নিয়ে এ জীবন যুদ্ধে টিকে আছি, যার দরুন নিজের পড়াশোনা ও বোনকে মানুষ করা, তার এবং আমার খাওয়ার থাকার সবকিছুই আমাকে করতে হয়। ভালো ছাত্র হয়, উপবৃত্তির টাকায় পড়াশোনা খরচ চলে গেলেও পেট তো চলে না, তাই স্কুলের পর বিভিন্ন কাজ করে পেট চালাই 2 ভাই বোন। বোনটা খুব ছোট, বয়স 7 বছর। মিরপুর বস্তির এক কোণে তাঁবু খাটিয়ে থাকার মতো জায়গা ওখানকার এক চাচা করে দিয়েছিল বাবা মরার পর। তার খুব ভালো বন্ধু ছিল, সেই সুবাদে তিনি একমাত্র গার্জিয়ান আমাদের। আমি বাইরে এলে ওই বাড়িতেই বোনটাকে রেখে আসি। স্কুল পাস করে এখন কলেজে ভর্তি হয়েছি। শুধু রিক্সা নয়, সময় প্রতিক্রমায় বিভিন্ন পেশার কাজ করি। দিনমজুর বললেও ক্ষতি নেই। জীবন সংগ্রাম কতটা কঠিন তা ছোটবেলা থেকে শিখছি। সেদিন রিক্সা চালিয়ে একটু দেরি হয়ে যায় কলেজ যেতে, তাই নাফিসা ওইভাবে বলছিল। আরো নানান ধরনের যে উপাধিগুলো আমার উপর প্রদান করলো, তাতে বিন্দুমাত্র অপমানিত বোধ করিনি। কেন জানেন? কারণ ওই অনুভূতিটা এখন একটুও নেই। থাকলে হয়তো অনেক আগে না খেয়ে মরতে হতো। কতজন কত কি বলে তাতে কিছু মনে করি না। আমার রিজিক আমাকেই খুঁজে নিতে হবে, কেউ এসে খাইয়ে দেয় না। উপরে বসে যিনি সব কলকাঠি নাড়েন তিনিই পথ দেখান, আর আমি সেই মতো ব্যবস্থা করতে নিত্যদিনের মতো যাত্রা করি। আজ সকালে 60 টাকা ইনকাম করেছি, তাই এখন সময় হয়েছে বাড়ির পাশে রিক্সা জমা দিয়ে কলেজে আসার। বোনের জন্য কয়টা চকলেট কিনে নিতে হবে, না হলে কেঁদে আমার কোলেই ঘুমিয়ে যাবে। আপন বলতে ওই আমার সব। খুব ভালোবাসি আমার ছোট বোনটাকে। কলেজে যাবার মতো তেমন ভালো কোনো জামা নেই। গতবার এক লোককে রিক্সায় উঠিয়েছিলাম শীতের সময়, খালি গায়ে কাঁপছিলাম দেখে একটা জামা আর চাদর কিনে দিছিল। সেদিন অনেক কেঁদেছিলাম। ওই স্যারকে এখনো কোথাও দেখলে খুব যত্ন আর সম্মান করে রিক্সায় তুলি। খুশি হয়ে কিছু বকশিশ দেয়। খুব ভালো মানুষ উনি।
সেই জামাটাই পরে কলেজে যাই। যদিও পুরনো হয়ে গেছে, তবুও এটাই সম্ভব। পরিচয় পেয়ে কি খারাপ লাগছে? খারাপ লাগলেও কিছু করার নাই, কারণ আল্লাহ সবাইকে সবকিছু দেন না। হয়তো সময় বিশেষ কোনো মিরাকেল ঘটে। চলুন পরের কাহিনী নিয়ে কথা বলি। এদিকে নাফিজা ক্লাসে ঢুকে সবাইকে আমার ব্যাপারটা খুলে বলল। দু একজন ছাড়া সবাই হাসাহাসি তামাশা করলো আমাকে নিয়ে। জেনের বাধা সত্ত্বেও নাফিজা খুব মজা নিল। আমি ক্লাসে ঢুকতে সবাই মিলে একসাথে বলতে শুরু করলো, এই দেখ দেখ, আমাদের রিক্সাওয়ালা এসেছে। কি মামা, যাবা নাকি? শালা দিন মজুর খ্যাত কোথাকার এই শ্রমিক, আজ কত কামাইছিস? কথাগুলো খুব হাসি তামাশা করে বলতে থাকলো। আমি ছলো ছলো চোখ নিয়ে সবার দিকে একবার চোখ বুলে মাথা নিচু করে শেষ বেঞ্চে বসে পড়লাম। বুকের ভেতরটা খুব যন্ত্রণা অনুভব করছে। ভাবছি এই ধনির দুলালেরা কি পড়াশোনা শিখছে? হতে পারে দিনমজুর, তাই বলে কি কোনো মূল্য নেই সমাজে? আমার মতো আরো হাজারো দিনমজুর আছে, তাদেরকেও কি এরা মূল্য দিচ্ছে? লজ্জা পায়নি, কিন্তু কষ্ট হচ্ছে কথাগুলো শুনে। শুধু বারবার একটা কথাই বলতে ইচ্ছে করে, আমার জায়গায় একবার নিজেদের বসিয়ে দেখো, জীবনটা কত কঠিন। সবারই ওই খোঁচানি কথাগুলো কানে বেঁধেছে। দু এক ফোঁটা জল গড়িয়ে পড়লো বইয়ের উপর। নাফিজা খুব হাসি আসছে আমাকে এইভাবে সবার কাছে তুলে ধরতে পেরে, কিন্তু কারো উপর রাগ হচ্ছে না। ওরা আমারই বন্ধু, একই ক্লাসে পড়ি। হঠাৎ সবাইকে থামিয়ে দিল জেরিন। আশ্চর্য, কি শুরু করছিস সবাই? একটা মানুষকে এভাবে কেন অপমান করছিস? ওলে বাবালে, দেখ দেখ, মাদার টেরেসা নাতনি কি বলে। তোর খুব কষ্ট হচ্ছে নাকি রে? কেন হবে না বল, সেও তো আমাদেরই মতো একজন নাকি? তাহলে এত খারাপ ইমপ্রেশন কেন ওর জন্য? ও রিক্সা চালায়, এজন্য কেউ মানুষ না? ওকে নিয়ে আর কেউ একটা কথাও বলবি না, খবরদার। নাফিসা, তুই নিজেকে যতটা জমিদার ভাবিস, আসলে তোর পরিবার কেমন তা আমার থেকে ভালো কেউ জানে না। আর কখনো আমার সামনে কাউকে কিছু বলার আগে 10 বার ভাববি, আর নিজের পজিশনটাও ভেবে নিবি। আর বাকি যারা আছো, তোমরা মানুষকে মূল্যায়ন করতে শিখো। কাউকে অপমান করার আগে ভেবে দেখো সেই অপমান তোমাদের করলে কতটা কষ্ট লাগতে পারে। জেনের এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল এবং আরো দু একজন তাকে সাপোর্ট করলো, কিন্তু মন থেকে অনেকে মানতে রাজি হলো না। এরই মধ্যে ক্লাস টিচার চলে এলে সবাই যার যার জায়গায় বসে পড়লো। ক্লাস শেষ হলে জেরিন আমার দিকে এগিয়ে আসছে। আমি ক্লাস থেকে বের হতে লাগলাম। যাইন, যাইন। জি, আপনি আমার নাম জানলেন কি করে? প্রেজেন্টের সময় জেনেছি। ও, কিছু বলবেন? সবার পক্ষ থেকে আমি সরি বলছি। ওরা যা করেছে তা মোটেও ঠিক হয়নি। আপনি কেন সরি বলছেন? আর আমি কিছু মনে করিনি। যেটা বলেছে সেটা তো মিথ্যা নয়। মিথ্যা না হলেও সবার একটা আত্মমর্যাদা আছে। কোনো কাজই ছোট করে দেখা উচিত নয়। আর যারা এসবকে ছোট করে দেখে তারা কোনোভাবে সমাজে থাকার যোগ্য না। থাক, বাদ দেন এসব, আমি যাই এখন। কি ব্যাপার, তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলবা। না না, এটা মানায় না আমার সাথে। খুব মানায়, আমরা তো বন্ধু, তাই না? আর আপনি নয়, তুমি করে বলবা। কি হলো, চুপ করে আসো কেন? আচ্ছা, আমি তোমার ভালো একটা বন্ধু হব। বন্ধু হবে তো আমার? আমি বস্তিতে থাকা একটা ছেলে যে কখনো ভালো একটা জামা পরিনি, তারপরও দিনমজুর, এমন ছেলের সাথে কথা বলতে ঘৃণা করে, আর এই মেয়ে বন্ধু হতে চাচ্ছে। সত্যি আমি অবাক হয়ে গেলাম জেনের এমন আচরণে। ভাবলাম মেয়েটার মাঝে আসলে শিক্ষা আছে, কিন্তু বিষয়টা কেমন জানি লাগছে। তাই তখনই রাজি না হয়ে বললাম পরে জানাবো। জেরিনের থেকে বিদায় নিয়ে চলে এলাম রিক্সা নিতে। সারাটা বিকেল যা ইনকাম হবে তা দিয়েই দুজন মানুষ খেতে পারবো। আমি কখন আধ পেটা বা না খেয়েও আমার ছোট বোনটাকে খাইয়েছি। তাই জলদি এসে রিক্সা নিয়ে বের হলাম। এখন কলেজ ছুটি হওয়াতে সবাই বের হয়েছে। মুখটা ঢেকে নিয়ে গেটের সামনে দাঁড়ালাম। ঘন্টাখানিক পর আবার এসে ওখানে এলাম। দেখি আমাদের এক স্যার মাহিম স্যার রিক্সার জন্য অপেক্ষা করছে। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, স্যার কোথায় যাবেন, উঠুন। এই তো 10 নম্বরে যাব। উঠে পড়ুন স্যার। তুমি এত অল্প বয়সে লেখাপড়া না করে রিক্সা চালাও। তোমার বাবা কি করেন? আমি এতিম স্যার। ও আচ্ছা। আর আমি পড়াশোনা করি। যাক, ভালো তো। কোথায় পড়ো? আপনারই কলেজে। কি বলো তুমি? জি স্যার, আমি যাই। প্রথম বর্ষের ছাত্র, বিজ্ঞান বিভাগে। গতকাল আপনি ক্লাসে যার পড়া নিয়েছিলেন। ও মাই গড, তোমার মেধা আছে অনেক, কিন্তু তোমার এমন অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগলো। তবে আমি কথা দিচ্ছি, তোমার জন্য কিছু একটা করব। স্যার সবকিছু জেনে নিলেন আমার ব্যাপারে, আর নামার সময় একটু বাড়িয়ে টাকা দিলেন। আমি জোর করেও ফেরাতে পারলাম না।
হাতে টাকা গুজে দিয়ে আর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে বললেন সাবধানে কাজ করবে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাকে ফিরতে হবে। রিক্সা জমা দিয়ে আর দিনের ভাড়াটা দিয়ে বাকিটা নিয়ে ডাল চাল কিনে বোনের জন্য কিছু চকলেট নিয়ে কুড়ে ঘরে ফিরলাম। গিয়ে দেখি বোনটা আমার ঘুমিয়ে আছে। ফাতেমা আপু, দেখ তোর ভাই এসেছে, তোর জন্য কত চকলেট এনেছে, খাবি না? বোন আমার চোখ খুলে চকলেট আর আমাকে দেখে হাসি মুখে আমার কোলে এসে জড়িয়ে ধরে বলল, তুমি আমার ভালো ভাইয়াটা, চকলেট কামু। আমি একটা চকলেট খুলে ওর মুখে দিলাম। ও খুশি মনে খাচ্ছে আর আমার জামা খুলে রাখতে জামা ধরে টানছে। হয়তো বুঝতে পারে ভাই কষ্ট করে এসেছে, একটু কাজ করে এগিয়ে দিলে ভাইয়ের কষ্ট কমবে। এটাই তো ভাই বোনের ভালোবাসা। ওকে বসিয়ে রেখে চুলে ভাত রান্না করতে শুরু করলাম। পাশাপাশি বই নিয়ে বসে পড়াগুলো দেখছি। প্রতিদিন পড়াগুলো না করলে ভালো রেজাল্ট করতে পারবো না। যত কষ্টই হোক না কেন পড়াশোনা করতেই হবে আমাকে। একদিন আমিও 10 জনের একজন হব। আমার বোনটাকে সুন্দর জামা কিনে দিবে, রেস্টুরেন্টে বসে সাহেবদের মতো খাবো, পেট ভরে একটু ভালো খাবার খেতে পারবো। আল্লাহ হয়তো আলোর মুখ দেখাবেন একদিন। ভাত রান্না হয়ে গেছে। বোনটা আমার খাবে বলে কান্না শুরু করেছে। ছোট মানুষ তো সহ্য করতে পারে না, হয়তো তার ভাইয়ের মতো। জলদি খাবার খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর নিজে খেলাম। বোনকে বুকে জড়িয়ে রাতের ঘুমে অচেতন হয়ে গেলাম। পরদিন ক্লাসে গেলাম। যেদিন দ্বিতীয় বেঞ্চে বসে আছে দেখলাম, চুপ করে পাশ দিয়ে পেছনে যেতে লাগলাম। তখন জেরিন আমার হাত ধরে ওর পাশে রাখা সিটে আমাকে বসিয়ে দিল। এই প্রথম কোনো এক মেয়ের হাতের ছোঁয়া লাগলো। কেমন জানি কেঁপে উঠলাম একরকম। তাও যে সে মেয়ে নয়, কোন এক বাবার আদুরে রাজকন্যা। চুপ করে আছি দেখে যে নিজেই বলল, কি হলো, কথা বলো না কেন? এমন আজ তোমার সব কিছু আমাকে বলবে, আমি সবকিছু শুনতে চাই। কি বলবে তো? আমাদের কথা বলা দেখে বাকিরা সব খারাপ নজরে তাকাচ্ছে, বিশেষ করে নাফিজা। কোনোভাবে আমাকে সহ্য করতে পারছে না। কি জানি ওর কি ক্ষতি করে ফেলেছি। আজ মাহিম স্যারের ক্লাস আছে। স্যার ক্লাসে এসে আমাকে দেখে জিজ্ঞেস করলো কেমন আছে। সবার উদ্দেশ্যে বললেন, আজ তোমাদের একজন সংগ্রামী মানুষের গল্প বলবো, শুনবে সবাই? জি স্যার, শুনবো। জন্মের পর থেকে যে বাবা মায়ের আদর ভালোবাসা খুব অল্প সময় পেয়েছে, তার কষ্টটা বুঝতে পারো তোমরা? একটা এতিম বাচ্চার অসহায়তা অনুভব করতে পারো? জি স্যার, খুবই মর্মান্তিক। কে স্যার এই সেই লোক? বলছি, সে তার ছোট পিচ্ছে একটা বোনকে নিয়ে থাকতো। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে দুবেলা খাবার জোগাড় করতো, খেয়ে বা না খেয়ে কাটাতো। কিন্তু কখনো ভিক্ষা করেনি, কারো কাছে হাত পাতেনি। জীবন যুদ্ধে সে শক্তিশালী একজন যোদ্ধা। ওয়াও স্যার, তাহলে তো তিনি আসলে অসাধারণ একজন মানুষ। এমন মানুষকে তো সেলুট জানানো উচিত। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা কি জানো? এত পরিশ্রমের পরও সে নিজের পড়াশোনা চালিয়ে গেছে। মেধাবী ছাত্রদের অন্যতম একজন, যার দারুণ সে এগিয়ে গেছে সাফল্যের দ্বার প্রান্তে। স্যার, ইনি কি কোনো ঐতিহাসিক কেউ? এমন মানুষও কি কেউ আছে এখনকার সময়? না, সে ঐতিহাসিক কেউ নয়। সে আমাদের এই ক্লাসের ছাত্র, তোমাদের বন্ধু জাইন ওয়াসিফ। স্যারের কথাগুলো সবাই যে আগ্রহ নিয়ে শুনছিল, এবার তারা সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছিল তারা কোনো ইতিহাসের পাতায় উঠানো কোনো মহাপুরুষের গল্প শোনার অপেক্ষায় ছিল। কিন্তু আমার জীবনের গল্প স্যারের মুখে কতটা শোভা পেল বা বলাটা কতটুকু সার্থক হলো, তা হয়তো স্যারের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। হাতে গোনা 2-1 বাদে বাকি সবাই আমাকে নিয়ে যে এতদিন তিরস্কার করতো, তা হয়তো এখন আর নেই। তারপর স্যার আর কিছু কথা বলল। সবকিছু শোনার পর সবার চোখে জল ছলছল করছে, হয়তো মন ছুঁয়ে গেছে তাদের। তারপর যেদিন সে অনেকেই নিজের স্থান ছেড়ে উঠে দাঁড়ালো এবং আমার এমন পরিশ্রম করা, সংগ্রাম করে বেঁচে থাকার সাহসিকতা ও ইমোশনগুলো নিজের মতো করে নিয়ে হাততালি দিতে শুরু করলো। নিজেকে তখন খুব একা লাগছিল না। হয়তো সব বন্ধুদের ভিড়ে আমিও নিজেকে তাদের একজন ভাবতে লাগলাম। স্যার বললেন, আজ থেকে তোমরা কেউ ওর পোশাক চলাফেরা নিয়ে কটাক্ষ করবে না, বরং তাকে সব দিক থেকে গড়ে তুলবে তোমাদের মতো করে। স্যারের এই উপস্থাপনাটা সবার কাছে ভালো লাগলো। তিনি লাইব্রেরিতে সকল টিচারের সামনে আমার কথাগুলো জানালেন। তাই সব টিচাররা আমাকে খুব স্নেহ ভালোবাসতো এবং সবার থেকে অন্যভাবে দেখতো। সেটা অনুভূতি নয়, কারণ আমি করুণা ও সহানুভূতি নিয়ে বাঁচতে চাই না। কলেজ ছুটির সঙ্গে সঙ্গে জেরিন সহ অনেকে এসে আমাকে ঘিরে ধরল। গতদিনের বাজে ব্যবহারের জন্য সবাই শিরদোষ অকপটে স্বীকার করে ক্ষমা চাইল এবং আমাকে টিকে থাকার জন্য উৎসাহ দিল। একসাথে অনেকগুলো বন্ধু পেলাম। তাদের বন্ধুসুলভ আচরণটাও খুব ভালো লাগলো।
সবশেষে জেরিন আমাকে নিয়ে বাইরে এলো। জায়েন, তোমার সবকিছু আজ শুনতে চাইছিলাম তোমার মুখ থেকে, কিন্তু তার আগে স্যার সবটা জানিয়ে দিল। আমরা হয়তো তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার যোগ্য না। তুমি আসলে খুব মহান মানুষ, আর তোমার সাথে বন্ধু হয়ে একসাথে চলতে পেরেও নিজেকে ধন্য মনে করছি। থামুন না, এভাবে কেন বলছেন? এভাবে বললে আমার খারাপ লাগবে। আমি অতটাও নই যতটা বলছেন। আমি সাধারণ কেউ। এটাই তোমার বড় গুণ, বুঝলে? আর হ্যাঁ, যদি একবার আপনি আপনি করো তবে কান টেনে ছিঁড়ে ফেলবো। তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, বলবো। এবার খুশি তো? চলো ক্যান্টিনে যাই। ওখানে গিয়ে কি করব? ক্ষুধা লাগছে, খাবো, চলো। না, তুমি যাও, আমার ক্ষুধা লাগেনি। তুমি গিয়ে খেয়ে নাও। আরে আমি একা খাবো না বলেই তো তোমাকে নিয়ে যাব বলে বললাম। দেখো, আমার ওখান থেকে খাবার মতো টাকা নাই, তাই ওখানে যাওয়ার ইচ্ছেও কখনো আসেনি। কিছু মনে করো না, তুমি যাও। আজই আমি কি বলেছি তোমার থেকে খাবো? না, তুমি আমাকে বলোনি। তাহলে আমি তো নিয়ে যাচ্ছি তোমার সাথে বসে খাবো বলে। চলো। না না, আমি খাবো না। যেদিনকে আমাকে অনেকগুলো টাকা বকশিশ দিবে, সেদিন আমার বোনের জন্য কিছু কিনে যদি টাকা থাকে তবে আমিও কিছু খাবো, আর তোমাকেও বলবো। তোমার সাথে এখানে বসে খাবো, আর আমার ছোট বোনটা? না না, তুমি যাও। আর আমাকে কখনো খাবার জন্য কিছু বলো না প্লিজ। জেনের চোখ দুটো চকচক করে উঠলো জলে। কপাল ছেয়ে গেল তার। আমার কথায় বুঝতে পারলো হাজার কষ্ট করলেও খাবার কিনে দিতে আর খাওয়াতে সে ব্যর্থ হবে। তাই একটা রিকোয়েস্ট করলো, ও আমার সাথে আমার বাসায় গিয়ে বোনটাকে দেখবে। অনেক রিকোয়েস্ট করলো। ওর মতো এমন একটা মেয়েকে আমি কি করে ওই নোংরা পরিবেশে নিয়ে যাব সেটাই ভাবছি। বাসা বলতে তো একটা তাঁবু, ওখানে পৌঁছাতে কয়েকটা ময়লা কারখানা পার হতে হবে। তাতে ওর সুন্দর জুতা আর পা নোংরা হয়ে যাবে। তবুও জোর করলো আমাকে। অবশ্যই সাথে নিয়ে গেলাম জেরিনকে। যেতে যেতে অনেক কথা বললো জেরিন। ওর মনটা যে একদম পরিষ্কার তা ওর প্রতিটা কথা শুনে স্পষ্ট বুঝে গেলাম। ওকে রিক্সার গ্যারেজটা দেখালাম। তারপর ও কিছু চকলেট আর নানান জিনিস কিনে নিল। আমি শুধু বাধা দিয়ে আটকাতে পারিনি। আমার এসব পছন্দ হয় না কেন জানি। হয়তো সবাই সহানুভূতি নয়, মন থেকেই দেয়, তবুও মানতে কষ্ট হয় আমার। বস্তিতে ঢুকতেই জেরিন বলল, যাই, এখানে তুমি কি করে থাকো? তোমার বোনটা তো খুব ছোট, ওর তো অসুখ হবে। আমি জন্ম থেকে এখানে আছি, তো অভ্যাস হয়ে গেছে। তোমার তো অভ্যাস নেই, তাই খারাপ লাগছে। আর এর জন্যই তোমাকে নিষেধ করছি। একটু পর বাঁধলো আসল ঝামেলা। ছোট চিপা নোংরা রাস্তা পানি বেঁধে আছে, তার উপর কয়েকটা ইট দেয়া, সেগুলো পাড়িয়ে পার হবার জন্য। জেন এটা দেখে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি ও কি চাচ্ছে, তাই ওকে একটু দাঁড় করালাম। তারপর কোনায় কয়েকটা মোটা কাগজের কার্টুন ছেড়ে দিলাম। কোন রকম পার হতে পারলাম ওকে নিয়ে। তারপর আমার ছোট্ট ঘরটা সামনে এলাম। বোনটা আমার একটু পাশেই খেলছিল। আমাকে দেখেই দৌড়ে এলো। ভাইয়া ভাইয়া, তুমি আত্তো? আসছি। দেখ তোর সাথে কে দেখা করতে এসেছে। কে? জেনের দিকে এক পলকে তাকিয়ে আছে, দেখছে ওকে ভালো করে, কারণ এখানে তো ভালো পোশাক পরতে কাউকে আগে কখনো দেখেনি। খুব আগ্রহ নিয়ে দেখছে। তারপর বলল, ভাইয়া ও কে? চাচুর বাসায় টিভির যে মেয়েটা, এটা কি ও? হয়তো চাচার বাসায় টিভিতে কোনো নায়িকাকে দেখেছিল, তাই ভাবছে ও মনে হয় সে। ছোট মানুষের ভাবনা যা হয় আর কি। না রে, ওর নাম জেরিন, আমার সাথে পড়ে। এত কিছু না বুঝেও একটুকু বুঝেছে সে আমার পরিচিত। জেন ওর দিকে তাকিয়ে দেখছে, তারপর হাত থেকে ব্যাগগুলো নামিয়ে ওকে কোলে নিতে গেলে আমি বাধা দিলাম। ওর সুন্দর জামাটা নষ্ট হয়ে যাবে সেজন্য, কারণ বোনটা আমার মাটিতে খেলছিল, শরীরে ধুলাবালি লেগে আছে। কিন্তু জেন ওসবের তোয়াক্কা না করে কোলে তুলে নিল। বোনটাও আমার ওর কোলে গিয়ে একদম চুপ করে আছে, এমনিতে কারো কোলে যেতে চায় না। জেরিন বলল, তোমার নাম কি আপু? ফাতেমা। তোমার নাম কি? জেরিন। তুমি তো খুব মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর লাগে তোমার কথাগুলো। আমার ভাইয়াও বলে আমি ভালো। তুমি চকলেট খাবা? চকলেট? একটা হাসি ফুটে ওঠে ওর মুখে, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে পারমিশনের জন্য। তারপর ব্যাগ থেকে কিছু দামি চকলেট বের করে দিল জেরিন। চকলেট পেয়ে খুব খুশি ফাতেমা। জেন ওকে কোলে নিয়ে কয়েকটা চুমু দিল। আমিও অবাক হয়ে গেলাম। জেনের চোখে মুখে কোনো বিরক্তির ছাপ অবধি নেই। এতটা মিশুকো
প্রায় 30-40 মিনিট আমার বোনের সাথে সময় কাটিয়ে ওর কাছে ব্যাগগুলো বুঝে দিয়ে যখন জেরিন বের হলো তখনও পুরোপুরি অবাক হয়ে গেছে। পুরো বস্তি সবাই আমার ঘরের সামনে জেরিনকে দেখতে জড়ো হয়ে গেছে, কারণ সবাই অবাক ওরকম একটা ফুটফুটে সুন্দরী মেয়ে কিনা এমন পরিবেশ হয়েছে। তারপর সবাইকে পরিচয় করিয়ে দিয়ে জেরিনকে নিয়ে চলে এলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রিক্সা নিয়ে বের হয়ে জেরিনকে উঠে চললাম ওর বাসার দিকে। তারপর ওকে বললাম রিক্সা চালাতে চালাতে, আমি কখনো ভাবিনি তোমার মতো কে একজন ওখানে গিয়ে এতটা স্বস্তিতে আমার বোনের সাথে মানিয়ে নিতে পারবে। কি যে বলো তুমি, আমার খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। তোমার বোনটা খুব মিষ্টি, একটু যত্নের অভাব, কারণ মা না থাকলে এমন যত্ন কেই বা করবে বলো। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি কিন্তু মাঝে মাঝে আসবো ওকে দেখতে। তোমার বাবা মা জানলে তোমাকে খুব বকবে। না, মোটেই না, তারা শুনলে আরো খুশি হবে। শোনো না, একটা কথা বলবো। কি কথা বলো? বলছি যে সারাদিন কত টাকা ইনকাম হয়? সব সময় তো চালাতে পারে না, তবুও মোটামুটি 250 থেকে 300 টাকা হয়, যদি রাতেও কিছু সময় চালাই। আজ বিকেলে তো ফাঁকা গেল আমার জন্য, তো আমি যদি এই টাকাটা তোমাকে দেই তুমি রাগ করবে না তো? অবশ্যই করব, আমি তোমার থেকে টাকা কেন নিব? আরে আমার জন্যই তো হয়নি, তাই না? না না, তবুও নিব না। এখন থেকে 2 ঘন্টা চালালে যা হবে তাতেই যথেষ্ট। জেন চুপ করে থেকে আবার বলল, আচ্ছা, এভাবে কষ্ট না করে তুমি তো একটা কাজ করতে পারো, যেমন কোনো রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করলে তাতে টাকাও হবে, খাবারও হবে, আর তোমার বোনটাও তো বড় হচ্ছে, তাই না? কে দিবে এমন চাকরি? আচ্ছা, দেখি আমি কিছু করতে পারি কিনা। আর তুমি তো ভালো ছাত্র, কয়েকটা টিউশনি করালে তো আরো ভালো হবে, তাহলে এত কষ্ট করতে হতো না। চিনে না জানে না আমাকে কেউ হুট করে কি টিউশনে দিবে? তার জন্য তো রেফারেন্স টেনে কথা তুলবে, বুঝলে? আচ্ছা, তোমাকে এত কিছু ভাবতে হবে না, যা করার আমি করব। আর তোমার ফোনও নেই যে যোগাযোগ করব। দেখি কি করা যায়। এত কিছু করতে হবে না, আমি এমনিতে অনেক খুশি তোমার উপর। জেনের বাসার সামনে এসে মাথা ঘুরে গেল আমার। এত বড় অট্টালিকা, বাপরে! জামকালো ভাবে সাজানো বাড়িটা। এত বড় বাড়ির মেয়ে আজ বস্তির নোংরা পরিবেশে ছিল, সেটা জানলে তো আমাকে পিঠাবে মনে হয়। রিক্সা থেকে নেমে জেরিন একটা 500 টাকার নোট গুজে দিল আমার পকেটে। টাকাটা বের করে বললাম, আমার কাছে খুচরো নেই, তুমি খুচরো টাকা দাও। খুচরো করতে হবে না, ওটা তুমি রেখে দাও। না না, আমি নিতে পারবো না। নিতে হবে। বেশি কথা বললে সোজা বাসায় টেনে নিয়ে গিয়ে বাপিকে বলে দিব, তখন বুঝবা মজা। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। চুপচাপ ওর কথা মেনে নিলাম। ও মুচকি এসে চলে গেল, আমিও চলে এলাম। 3 দিন পর কলেজে এসে ক্লাসে ঢুকতে দেখি কেউ নেই, সব ফাঁকা। বুঝলাম না কেউ আসেনি কেন। একজন এসে বলল সবাই কমন রুমে আছে, ওখানে যেতে। আমিও গেলাম ওখানে। ভেতরে ঢুকতেই সবাই একসাথে চিল্লিয়ে বলল, হ্যাপি বার্থডে জাইন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজ আমার জন্মদিন, অথচ আমারই মনে নেই। অস্বাভাবিক কিছু নয়, কারণ গরিবের সব দিনই সমান। নুন আনতে যার পান্তা ফোরায় তার আবার জন্মদিন। তবে আশ্চর্যের ব্যাপার হলো ওরা কি করে জানলো? তখন জেরিনে গিয়ে এসে বলল, স্যারের কাছে জানতে পারলাম আজ তোমার জন্মদিন, তাই সবাই মিলে তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। খুশি হয়েছো? খুশির থেকে অবাকটা বেশি হয়েছি। অবাক হওয়ার কিছুই নেই, তুমি আমাদের সবার বন্ধু, এতটুকু তো করতেই পারি। কিন্তু এটা ভেবো না যে সারপ্রাইজটা শুধু এতটুকুই, তোমার জন্মদিনের গিফটও আছে। মানে? আমরা সবাই মিলে তোমার জন্য কিছু গিফট কিনেছি। কি গিফট? জেরিন সহ সবাই এসে বড় একটা বক্স ধরিয়ে দিল, মোটামুটি ভারী। ভিতরে কি আছে বুঝতে পারছি না। তারপর কেক কাটার পালা। জেন আমার হাত ধরে কেক কাটতে শুরু করলো। দ্বিতীয়বার জেনের হাতের ছোঁয়া পেলাম। একটা অজানা ভালো লাগা অনুভূতি বিদ্যুতের গতিতে সমস্ত শরীরে বয়ে গেল। হাতটা সত্যি খুব নরম ছিল। সবাই মিলে আমার জন্মদিনটা এভাবে আয়োজন করে এত মজা করে করবে, এটা আমার কাছে স্বপ্ন ছাড়া কিছু নয়। তবুও তা বাস্তবে রূপ নিল। তারপর কলেজ শেষে জেন আমার সামনে এসে বলল, এই যে মিস্টার, বলো। সবার গিফট নিলে আমার গিফট নিলে না? সবাই মিলে তো দিলে, আর কি? সেটা সবার পক্ষ থেকে, কিন্তু আমি পার্সোনাল ভাবে দিব তো। কি দিবা আবার? তোমার জন্য খুব সামান্য একটা গিফট, এটা নাও। এটা তো মোবাইল, এটা নিয়ে আমি কি করব? তোমার সাথে যোগাযোগ করার জন্য বুদ্ধুরাম। কিন্তু কোনো কিন্তু না, একদম বেশি বুঝবা না, যা বলছি চুপচাপ মেনে নাও। রাতে বাসায় এসে ফাতেমাকে সামনে বসিয়ে
গিফট বক্সটা খুললাম। ফাতেমা ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। বক্সটা খোলার পর আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম। কয়েকটা শার্ট প্যান্ট গেঞ্জি আমার জন্য এবং ফাতেমার জন্য, কিছু খাবারের প্যাকেটও আছে। আমার বুঝতে অসুবিধা হলো না এসব জেরিনের কাজ, কারণ সবগুলো পারফেক্ট সাইজের। নতুন জামা পেয়ে ফাতেমা খুব খুশি হলো। সে আমাকে জিজ্ঞেস না করে পড়লো না। ভাইয়া কালকে ঈদ, এত নতুন জামা কে দিল? না রে বোন, আমার কিছু বন্ধু দিয়েছে। সেদিন যে আপুটা এসেছিল ও দিয়েছে। খুব ভালো জামা, আমাকেও পরিয়ে দাও না ভাইয়া। ফাতেমাকে একটা জামা পরিয়ে দিলাম। ও খুশিতে নাচছে। কখনো এমন জামা তো পরেনি, তাই খুশির সীমাটা একটু বেশি। সব গিফটগুলো গুজিয়ে রাখছে, এমন সময় ফোনটা বেজে উঠলো। হ্যালো। কি মিস্টার, কি করা হচ্ছে শুনি? গিফটগুলো দেখছিলাম আর ফাতেমাকে জামা পরিয়ে দিলাম। পছন্দ হয়েছে সব? ফাতেমা খুব খুশি হয়েছে, কিন্তু কিন্তু কি? আমার জন্য এত কিছু কেন করলে? কেন, এর উত্তর হয়তো জেনের নিজেরও জানা নেই। কেন করছে এসব? হয়তো বন্ধুত্ব, নয়তো তার চেয়ে বেশি কিছু, অথবা সহানুভূতি, নতুবা অন্য কিছু। কোনোটাই ঠিক করে বলতে পারে না। এভাবে কাটতে থাকে কিছুদিন। জেনের সাথে আমার ঘনিষ্ঠতা দিন দিন বাড়তেই থাকে। তবে আমি তাকে খুব ভালো একটা বন্ধু ভাবতে শুরু করলাম, কারণ কোনো কিছুর বিনিময় বা পাবার আশা নিয়ে সে আমার জন্য এত কিছু করছে না। ওর মন মানসিকতা সম্পর্কে যতই জানছি ততই অবাক হচ্ছি। আসলে দুনিয়া এখনো ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা এখনো সুন্দর। কয়েকদিন পর মাহিম স্যার আমাকে ডেকে পাঠালেন। শোনো জাইন, জি স্যার। টিউশনি করাতে পারবে না? সেটা তো পারবো, কিন্তু স্যার আমার কাছে কে দিবে টিউশনি করাতে? আমার এক পরিচিত অভিভাবক আছেন, ওনার ছোট দুটো বাচ্চা আছে। ছোটটা 4th শ্রেণী আর বড়টা হয়তো একটু বড় হবে। ওদের জন্য ভালো একটা টিচার খুঁজতে কাল আমাকে জানিয়েছিল। বেশ ভালো পারিশ্রমিকও দিবে। তখন তোমার কথা মনে পড়লো। এখানে টিউশনি করালে তোমার হয়তো আর রিক্সা চালানো লাগবে না, এমনকি খুব ভালো করে চলতে পারবে। তারপর আরো 2-1টা টিউশনি তখন নিজেই জোগাড় করতে পারবে। আমি ঠিকানা লিখে দিচ্ছি, তুমি আজ বিকেলে ওখানে যাবে। আর আমি ওনাকে কল করে জানিয়ে দেবো, কেমন? ধন্যবাদ স্যার, চিরকৃতজ্ঞ থাকবো। তোমার জন্য কিছু একটা করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আচ্ছা এসো, আর আমাকে জানিও। আচ্ছা স্যার। কলেজ থেকে বের হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে এগিয়ে যাচ্ছি। ফাতেমাকে দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর বের হই ঠিকানা মতো। বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, কাউকে দেখতে পাচ্ছি না। দারোয়ানও মনে হয় নেই। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎ রিক্সা থেকে এসে দাঁড়ালো ওই বাসার সামনে। আমি পিছনে ঘুরে তাকাতেই অবাক হয়ে গেলাম। জেরিন এখানে কি করছে? জেরিন রিক্সা থেকে নেমে আমাকে দেখে ও অবাক হয়ে গেছে। জাইন, তুমি এখানে কি করছো? আমি তো এসেছিলাম ওই বাসায় নাকি একজন টিউটর লাগবে, মাহিম স্যার বলে পাঠালো, তাই আসছি। কিন্তু তুমি এখানে কি করছো? জেন আমার কথা শুনে মুচকি হাসি হাসছে চুপ করে। তারপর বলল, চলো ভেতরে যাই। ততক্ষণে দারোয়ান এসে গেট খুলে দিয়ে জেনকে আপামনি বলে সালাম দিল। বুঝলাম পরিচিত, কিন্তু এবারের সাথে তার সম্পর্ক কি সেটা মিলাতে পারছি না। ভেতরে গিয়ে একজন মধ্যবয়সী লোক এলেন। সাথে সাথে জেন তাকে ইশারা দিল, কিন্তু আমি তার ইশারা দেখেও বুঝলাম না। আমাকে সোফায় বসতে দিল। জেন সে লোককে রুমে নিয়ে গেল। কিছু সময় পর লোকটা এসে বলল, তুমি তাহলে যাইন? জি। মাহিম স্যারকে বলেছিলাম একটা ভালো ছেলে দরকার। আসলে আমার দুটো মেয়ে, বড় মেয়ে ক্লাস 8-এ আর ছোট মেয়ে ক্লাস 4-এ পড়ে। তো তুমি পারবে তো ওদেরকে পড়াতে? জি, আমার কোনো সমস্যা হবে না। সপ্তাহে কতদিন পড়তে হবে? তুমি যদি 3-4 দিন পারো বা 6 দিন পারো, সেভাবে তোমার পারিশ্রমিক পাবে। এসব নিয়ে ভাবতে হবে না, মাহিম স্যার আমাকে বলেছে সব। আচ্ছা, আমি 6 দিন পারবো। কখন পড়াতে হবে? বিকেলে এসে পড়াবে। আচ্ছা তাহলে আজ তোমার স্টুডেন্টের সাথে পরিচিত হয়ে যাও, কাল থেকে পড়ানো শুরু করো, কেমন? আচ্ছা ঠিক আছে। উনি ভেতরে চলে গেলেন। আমি বসে আছি আর ভাবছি জেরিন কেন এখানে, আর এই লোকটার কি হয়। তারপর জেরিন সহ আমার স্টুডেন্টরা এলো। জেরিন ওদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। কিছু কথাবার্তা বলে আমি বিদায় নিয়ে চলে এলাম। কাল থেকে নতুন একটা অধ্যায় শুরু হবে আমার। রাতে জেরিন কল দিল। মাস্টার সাহেব, কি করছেন? ভাবনায় ডুবেছিলাম। কিসের তো ভাবনা এখন? কাল থেকে পড়াবে আর তোমাকে কষ্ট করতে হবে না। কিন্তু তুমি ওখানে কি করছিলে? ওদের সাথে তোমার সম্পর্ক কি? ও আচ্ছা, তোমাকে তো বলা হয়নি।
যাদেরকে তুমি পড়াবে ওরা আমার কাজিন, খালাতো বোন হয় আমার। খালুকে আমি বলে দিছি তোমার কথা, বুঝলে হাদারাম? ও তাই বলো। আর হ্যাঁ, দুজনকে পড়ানোর জন্য তোমাকে 8,000 টাকা দিবে। ঈদের সময় বোনাসও পাবে, টেনশন করো না। আমার খালু খুব ভালো মানুষ, আর বোন দুটো মিশুক আছে। ইয়া আল্লাহ, এত টাকা কেন? এত টাকা দিয়ে আমি কি করব? ইয়া আল্লাহ, এত টাকা কেন? এত টাকা দিয়ে আমি কি করব? আগামীকাল টিউশনি এমনি ভালো করে পড়ালে ভালো টাকা পাবে। আর হ্যাঁ, পরশু শুক্রবার বিকেলে ঘুরতে যাব, ফাতেমাকেও নিয়ে আসবে। কোথায় যাবে? যেখানে মন চায় সেখানে। এত প্রশ্ন কেন করো? নাক ফাটিয়ে দিব কিন্তু। আচ্ছা, আর প্রশ্ন করবো না। এখন কি খাবে? আলু ভর্তা করেছি আর ডাল। আচ্ছা, খেয়ে ঘুমিয়ে যাও, কাল সকালে ক্লাসে দেখা হবে। আচ্ছা, তুমিও ঘুমিয়ে যাও খেয়ে। একটা কথা বলবো জাইন? বলো। আমি না, থাক, পরে কখনো বলবো। কি কথা বলো না? না, উপযুক্ত সময় এলে তখন বলবো। আচ্ছা, অপেক্ষায় থাকলাম। শুক্রবার বিকেলে জেনুর গাড়ি নিয়ে সোজা আমার বস্তির সামনে এলো। তারপর কল দিয়ে ফাতেমাকে নিয়ে আসতে বলল। ফাতেমা খুব খুশি হয়ে নতুন জামা পরে আমার হাত ধরে আসছে। আমি জেইনের সামনে নতুন জামা পরে একটু লজ্জা বোধ করছি। পুরনো জামা পরার মাঝে কেন জানি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। কিন্তু আমার পুরনো জামা তো লোক সমাজে চলে না। জেইন আমার দিকে অপলকে তাকিয়ে আছে। খুব সুন্দর লাগছে তোমাকে জাইন। আর ফাতেমা কত কিউট একটা মেয়ে, এখন বোঝা যাচ্ছে। সবই তো তোমার জন্যই হয়েছে। চির কৃতজ্ঞ থাকবো আমরা দুজন তোমার কাছে। প্লিজ জাইন, এভাবে বলো না। ফাতেমাকে আমার কোলে দাও। জেইন ফাতেমাকে কোলে তুলে চুমু খাচ্ছে, কিন্তু ওর দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে। ওর চোখে আজ কেমন যেন অন্য কিছু দেখতে পাচ্ছি, কিন্তু সে চোখের ভাষা হয়তো আমার বোধগম্যের বাইরে। ফাতেমা জেইনকে চুমু দিল, তারপর গাড়িতে উঠে বসলাম। জেইন আর আমার মাঝে ফাতেমা বসে আছে। ফাতেমার ঘাড়ের উপর দিয়ে একটা হাত রেখেছে জেরিন। একটু পর ফাতেমাকে কোলের উপর বসে জেরিন সরে এসে বসলো আমার খুব পাশে। জেন ওর হাতটা আমার হাতের উপর রেখে সামনে তাকিয়ে রইল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওর দিকে তাকিয়ে আছি। একটু পর জেরিন আমার দিকে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখো আমাকে? মতলব কি তোমার? এখনো তাকিয়ে আছো কেন? আর এটা কি, আমার হাত ধরলে কেন? আমি কখন হাত ধরলাম? যাই, এটা কিন্তু একদম ঠিক না। আমি জেনের এমন কথা শুনে আকাশ থেকে পড়ে মাটিতে তলিয়ে যাচ্ছি। কি বলবো কিছু বুঝতে পারছি না। ওর এক্সপ্রেশনটা খুব রূঢ় হয়ে আছে। ও কি মজা করে বলছে না সত্যি রেগে আছে তা বোঝা মুশকিল। বাধ্য হয়ে ওর হাতটা ধরলাম। সাথে সাথে জেইন অন্যদিকে তাকিয়ে মুচকে হাসছে। আমি অবুঝ বাচ্চার মতো ওর হাতটা শক্ত করে ধরে থাকলাম। জেনের হঠাৎ এমন রেগে যাওয়া, পরক্ষণে হাসি দেওয়ার কোনো মানেই খুঁজে পেলাম না। হয়তো আমার মতো ছেলেরা সব না খোঁজে ভালো, কারণ বাস্তব জীবন অনেক কঠিন। ঘোরাঘুরি শেষে জেইন আমাকে বলল, জাইন, একটা কথা বলবো, কিন্তু তুমি কিভাবে নিবে জানি না। কি কথা শুনি আগে। বলছি যে ফাতেমা তো বড় হচ্ছে, ওর দেখাশোনার জন্য একজনকে খুব দরকার। এই বয়সে ওকে সুন্দর করে গড়ে তোলাটা খুব জরুরি। মানে তুমি কি আমাকে বিয়ে করার কথা বলছো নাকি? আরে না ধুর, বিয়ে করার কথা বলবো কেন? বলছি যে ফাতেমাকে যদি আমার বাসায় নিয়ে যাই, ও আমার কাছে থাকবে, ওর কোনো সমস্যা হবে না কখনো। পাগল হয়ে গেছো নাকি তুমি? তোমার বাবা মা শুনলে কখনো রাজি হবে না। দেখো, আজ অব্দি তুমি যা করেছো তার ঋণ শোধ করতে পারবো কিনা জানি না। আমাকে আর ঋণী করে না। যাই, ঋণের কথা কেন বলছো? একটা কথা মনে রেখো, আমি যাই করেছি তোমার জন্য করিনি, সব আমার নিজের জন্য করেছি। নিজের জন্য মানে? কিছু না, এটাই ফাইনাল। আমি আজই আব্বুর সাথে কথা বলবো। এখন চলো, বাসায় রেখে আসি তোমাকে। আচ্ছা, ফাতেমা তোমার কাছে গেলে আমি একা হয়ে যাব, তো ওকে ছাড়া থাকবো কি করে? বিয়ে করে বউ নিয়ে থাকো। চলো এখন। মানে? জেনে কিছু কিছু কথা আমার বোঝার সাধ্য নেই, তবে ওর সহজ সরল মনটা যখন হঠাৎই রেগে আগুন হয়ে যায় তখন খুব মিষ্টি লাগে। দিন দিন কেন যেন সবকিছু ভালো লাগে। আগে কখনো কারো প্রতি এতটা আকর্ষণ হতো না, এখন কেন হচ্ছে সেটাও জানি না। জেন আমাদের এগিয়ে দিয়ে ওর বাসায় চলে গেল। রাত ওর বাবা এলে, বাপি, ও বাপি, কফি খাবে? আমি বানিয়ে আনি। বাইরে থেকে তো খেয়ে এসেছি,
সেটা তো বড় কথা নয়, আমার পাগলি মেয়েটার কিছু একটা প্রয়োজন। সেটা কি জলদি বলে ফেলো তো মামনি। না মানে এমনি কিছু না তো। জানি জানি, সামান্য কিছু হলে আমার মেয়ে সরাসরি বলে, কিন্তু নিশ্চয়ই দামি কিছু লাগবে, তাই এত বাহানা। কি বলে, আমি বাহানা করি? না না মামনি, কে বলে এসব? তুমি বলো কি লাগবে। আমার একটা বন্ধু আছে, নাম জাইন। ও এতিম, একটা পিচ্চি বোন আছে ওর। এখন আমি চাই ফাতেমাকে আমার বাসায় রেখে ভরণ পোষণের দায়িত্ব নিতে। ও আচ্ছা, এই ব্যাপার। বাপি, তোমার তো টাকা পয়সার অভাব নেই, ইচ্ছে করলে 10টা পরিবার স্বাবলম্বী করতে পারবে। প্লিজ বাপি, ওই ছোট মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে না হয় রাজি হয়ে যাও। আমার তো ছোট কোনো ভাই বোনও নেই, ওকে আমার ছোট বোনের মতো মানুষ করব। বলো না বাপি। তোমার মন মানসিকতা একদম তোমার মায়ের মতন হয়েছে। তুমি যা করছো তার জন্য আমার মনটা খুবই আর গর্ব হচ্ছে। তুমি যা করছো তার জন্য আমার মনটা খুব খুশি আর গর্ব হচ্ছে, কিন্তু এখন যা বললে তার জন্য আমি বেশি খুশি মামনি। তুমি ওকে নিয়ে এসো। আমার এত বড় বাড়িতে কোনো মানুষ নেই। তোমার আম্মু চাইতো তোমার আরেকটা ভাই বোন আসুক, কিন্তু তোমার জন্মের সময় অপারেশন করতে গিয়ে সে সুযোগটাও হারিয়ে গেছে। আমার কোনো সমস্যা নেই, তুমি কালকে ওদেরকে আসতে বলো, আমি সন্ধ্যায় বাসায় থাকবো। আমার লক্ষ্মী বাপিটা। জেন সবকিছু ঠিক করে আমাকে কল করে জানালো। সবকিছু কেমন জানি স্বপ্নের মতো লাগছে। অন্তত আমার বোনের কথা ভেবে সব মেনে নিলাম। আজ বাবা মা বেঁচে থাকলে হয়তো বোনটাকে আমার থেকে দূরে রাখতে হতো না। মায়ের শেষ কথাগুলো আজ খুব মনে পড়ছে। মরার আগে 13 দিন খুব অসুস্থ ছিল মা, বিছানা থেকে উঠতে পারেনি। কি এক অসুখ হলো বলতে পারেনি। কত ডাক্তারের কাছে গেলাম, কেউ ভালো করে বলতে পারলো না। তখন যদি আমার টাকা থাকতো, হয়তো ভালো চিকিৎসা পেলে আমার জন্মদাত্রী মা আজ বেঁচে থাকতো। শুধু মরার আগে বলল, জাইন রে, তোর বাজানের কাছে যাওয়ানোর সময় হয়ে গেছে রে বাপ। তোর বোনটারে দেহা রাখিস আর আমারই ক্ষমা কইরা দিস। মায়ের হাতটা ধরেছিলাম। তখন মায়ের মুখ থেকে অনেক রক্তস্রোত বয়ে যাচ্ছিল। হয়তো আমার শেষ কথাটা মা শুনতে পারেনি। বোটা তখন কিছুই বুঝতো না। কয়েক মাস বয়স তখন ওর। বুকের দুধও খেত। কতটা কষ্ট করেছি ওর জন্য সেটা আমি জানি। আর জেনের উসিলায় যদি ওর ভবিষ্যৎ ভালো হয় তবে আমি অনেক খুশি। ফাতেমাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে গেলাম। ততক্ষণে আমার 2 চোখ চেপে অশ্রুবন্যা রয়ে গেছে। পরদিন সকালে ক্লাসে গিয়ে জেরিনকে খুঁজছি। কোথায় গেল জেরিন? কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলতে পারে না। হঠাৎ তখন জেরিনের ফোন এলো। হ্যালো মিস্টার, কোথায় আপনি? ক্লাসে নাকি? তোমাকে খুঁজছি, কোথায় তুমি? এই তো আসছি, একটু কাজ ছিল। আজ ক্লাস করব না, তুমি বের হও ক্লাস থেকে, কাজ আছে। কি কাজ যার জন্য ক্লাস বাদ দিতে হবে? বের হলেই বুঝবে। আচ্ছা, গেটের সামনে থাকছি, এসো তুমি। ওকে। টেনশন নিয়ে বাইরে গেলাম। কি জানি আবার কোন ফোন দিয়ে আসছে মেয়েটা। একটু পর গাড়ি থেকে নামলো জেরিন। সুন্দর একটা কালো জামা পরেছে আজ। ফর্সা টুকটুকে শরীর, কালো জামায় খুব সুন্দরই লাগছে জেরিনকে। না, এইভাবে তাকানো যাবে না। জেন বুঝতে পারলে খারাপ ভাববে আমাকে। কি ব্যাপার, এত সাজুগুজু করে কই যাবে? দেখো, আমি একটুও সাজুগুজু করি না, যা দেখছো সবটাই ন্যাচারাল। সেটা তো আমিও জানি। যাই হোক, এখন বলো কি কাজ? ফাতেমাকে নিতে হবে তো, ওর জন্য অনেক শপিং করতে হবে। চলো, সময় কম। মানে কিছু না, তুমি আসবে নাকি থাকবে? আচ্ছা চলো। একটা শপিং মল থেকে ফাতেমার জন্য যাবতীয় সবকিছু কিনে নিল জেরিন। আমি অবাক হয়ে শুধু দেখছি। এসব জিনিসপত্র আমি আগে কখনো দেখিনি। কত সব বাহারি জামা, কসমেটিক্স, আরো নানান ধরনের খেলনাপাতি। অবশেষে কেনাকাটা শেষ করে ফাতেমাকে নিয়ে চলে গেল জেরিন। আমিও সাথে গেলাম। বাড়ির ভেতরে ঢুকে মাথা ঘুরতে লাগলো আমার। এত সুন্দর বাড়ি শুধু টিভিতেই দেখছি এতদিন। কত সব সাজানো দামি আসবাবপত্র। জেনুর আম্মুকে ডেকে আমার সাথে কথা বলতে রেখে ফাতেমাকে নিয়ে গেল গোসল করাতে। আন্টি বলল, বাবা, তোমার সবকিছু শুনে খুব খারাপ লেগেছিল। বাবা মাকে এত অল্প বয়সে হারিয়ে যে পরিশ্রম করে বোনকে বড় করলে, তা সত্যি সবাই পারে না। আজ থেকে তুমি আর এতিম নও। তোমার এক মা চলে গেছে, তাতে কি, আরেক মা তো বেঁচে আছে। আমাকে আন্টি না ডেকে মা বলেই ডেকো।
আমি আর নিজেকে সামলাতে পারিনি, হাউমাউ করে কেঁদে ফেললাম আন্টিকে জড়িয়ে ধরে। আন্টি আমাকে সান্ত্বনা দিচ্ছেন ঠিক মায়ের মমতার মতোই। এতদিন খা খা করা বুকটা মায়ের শূন্যতে যে আর্তনাদের ঝংকার বাস্তব, তা আজ হয়তো অনেকটাই থেমে গেছে। আমার ভাবতে কষ্ট হচ্ছে, এত ধনী পরিবারের মানুষ তারা এতটা ভালো মনের হতে পারে। সবাই খারাপ হবে এমন সবসময় হয় না, আপন করে নিতে পারা মানুষ খুব কমই আছে। নয়তো টাকার অহংকারে নিজের পরিচয়ে আকাশচুম্বী ভাবা মানুষের অভাব নেই সমাজে। আজ অনেক স্নেহ পেলাম, আর বুঝতে অসুবিধা বাকি নেই আমার ছোট বোনটা এখানে কতটা ভালো থাকবে। একটু পর জেরিন ফাতেমাকে নিয়ে এলো। দেখো না আম্মু, ফাতেমাকে কত কিউট লাগছে। ঠিক মতো যত্ন না নিলে যা হয়। এখন থেকে 1 মাস পর ওকে চেনাই যাবে না। আজ আমার ছোট বোনের অভাব পূরণ হলো। এখন থেকে তুই আপুর কাছে থাকবি। ফাতেমাকে রেখে আমি গেলাম টিউশনি করাতে। আজ প্রথম দিন। শুরুটা ভালো হয়েছে, দুজনই ভালো ছাত্রী, অল্পতেই বুঝতে পারে মনে হচ্ছে। তবে দুষ্টুও কম নয়। টিউশনি শেষ করে জেরিনের বাবার সাথে কথা বলবো বলে ওদের বাসায় যাচ্ছি, এমন সময় রাস্তায় দাঁড়িয়ে গেলাম। দুটো লোক একটা বৃদ্ধ রিক্সাওয়ালার সাথে খুব বাজেভাবে কথা বলছে। ব্যাপারটা আমার ভালো লাগলো না, এগিয়ে গেলাম। কি হয়েছে সেটা জানার জন্য বৃদ্ধ কাকাকে জিজ্ঞেস করলাম। তিনি যা বললেন তা ছিল এমন, ওই 2 লোক একটা রেস্টুরেন্টের সামনে থেকে এই রিক্সায় উঠে। তাদের মধ্যে যে কথা হচ্ছিল তা ছিল এমন। কত টাকা টিপস দিলি তুই? 100 টাকা। এত টাকা টিপস দিয়ে লাভটা কি? 20 টাকা দিলেও তো হতো। বলদ, ওখানে 20 টাকা চিপস দিলে মানসম্মত থাকতো। চক্ষু লজ্জা বলে তো কিছু একটা আছে নাকি? আর আমার কি টাকা পয়সার অভাব আছে যে 100 টাকা দিলে কমে যাবে? ভালোই, আজকাল টাকা তোর বেশি হয়ে গেছে। এরকম টাকার গরম দেখিয়ে লোকটি আরো কিছু কথা বলেছে। তারপর বৃদ্ধ লোকটি তাদেরকে নামিয়ে 20 টাকা রিক্সা ভাড়া নেবার পর তাদেরকে রিকোয়েস্ট করে বলল, স্যার, আমার মেয়েটার অবস্থা খুব খারাপ, ভালো ডাক্তার দেখাতে টাকা দরকার। ওষুধ কেনার মতো টাকা জোগাড় করতে পারিনি। যদি 10 টাকার বেশি দিতেন তাহলে উপকারিত হতো। এই সামান্য কথায় লোকটি নাকি খেপছেন। তার ভাষ্য ছিল এমন, শালা ভিক্ষুকের জাত, যত সব মিথ্যা কথা বলে টাকা আদায় ধান্দা শুরু করছিস। আমার কি টাকা সস্তা হয়ে গেছে নাকি? ভাড়া বেশি চাস কেন? এসব ছাড়াও আরো কিছু কথা বলেছে যা ছিল অপমানজনক। বৃদ্ধ লোকটি পুনরায় তাকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এমন সময় আমি ওখানে উপস্থিত হয়েছি। সবটা শোনার পর ওই অহংকারী লোকটাকে বললাম, আপনার বাবার বয়সী লোকের সাথে কেমন আচরণ করলেন এটা? উনি তো বেশি ভাড়া নেননি, উনি আপনাকে রিকোয়েস্ট করেছে। আপনার সামর্থ্য থাকলে দিতেন, না হলে দিতেন না। কিন্তু এমন ছোট লোকের মতো ব্যবহার করে নিজেকে পরিচয় করে দিলেন আপনি আসলে জাত ছোট লোক। এই তুই কে রে? আমাকে ছোট লোক বললি? চিনিস আমাকে আমি কে? তোর মতো ছোট লোককে চেনার কোনো দরকার নেই। তোকে আপনি করে সম্মান দিয়ে বলেছিলাম, কিন্তু তুই সেটার যোগ্য না। সম্মান দিতে জানলে এমন বয়সী লোকের সাথে এমন খারাপ ব্যবহার করতি না। তুই আমাকে চিনে রাখ, আমি ওনার মতো একজন রিক্সাওয়ালা, আর বস্তিতে নোংরা পরিবেশে বড় হয়েছি। আগে পিছে কেউ নাই আমার, তাই কাউকে ভয় করে চলি না। কিন্তু মানি লোককে সম্মান করি, তোর মতো টাকা বিলে সম্মান কিনি না। উল্লবনে 100 টাকা টিপস দিতে পারিস, কিন্তু কারো চিকিৎসার জন্য 10 টাকা দিতে গেলে তোর টাকা সস্তা হয়ে যায়, তাই না? How dare you to talking like rubbish with me? So nothing, of course. He can be smart if he speak 2 or 4 English. Conscience education does not cost of real papers certificates. I can speak English like you. I can speak English like you too. Do not behave badly with any labor in the future in you have a human baby. Get lost from here. বৃদ্ধ লোকটিকে আমার পকেট থেকে খুচরা 12 টাকা হাতে দিয়ে বললাম, আমি আপনারই মতো একজন, আমার সামর্থ্য ছিল এতটুকুই। যদি কখন আবার দেখা হয় তখন পারলে না আরো কিছু দিব। আর ওনাদের কথায় মন খারাপ করবেন না, ওরা মানুষের মুখোশে পশুর মতো। বৃদ্ধ লোকটি চোখের পানি মুছতে মুছতে চলে গেলেন। আমিও চলে এলাম জেরিনের বাসায়। ভেতরে ওর বাবা বসে আছে, ফাতেমার সাথে কথা বলছে। দেখলাম সবাই খুব খুশি ওকে নিয়ে, আমারও ভালো লাগলো। তারপর আঙ্কেলের সাথে কথা বলে বিদায় নিতে যাব, তখনই আন্টি বললেন,
রাতে না খেয়ে কই যাবা বাবা? বাসায় গিয়ে খেয়ে নিব। থাক, আর কষ্ট করে রান্না করতে হবে না, আজ আমাদের সাথেই খাবে, এসো জলদি। এরপর জেইনের ইশারায় ওর রুমের দিকে গেলাম। খুব চমৎকার ভাবে সাজানো রুমটা, চোখগুলোর বড় বড় করে চারপাশটা দেখছিলাম। জেইন আমাকে বসতে বলল, আমি মেঝেতে বসে পড়লাম দেখে প্রচন্ড রেগে আগুন হয়ে গেছে। নিচে বসতে বলেছি আমি? তাহলে কোথায় বসবো? কেন, এত সুন্দর করে বিছানা পাতা, সেটা চোখে পড়লো না? না না, ওটা তো তোমার বসার জায়গা, আর কত পরিষ্কার, ওখানে বসলে তো ওটা নোংরা হয়ে যাবে, তাই বসিনি। আর এখানেই ঠিক আছে, তো আমার কোনো সমস্যা নাই। এতদিনে এই চিনলে আমাকে? মানে? ওখান থেকে উঠে এখানে এসে বসো। কিন্তু আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা বসতি। জেনের রাগকে আমি খুব ভয় পাই, না চাইতে আমার জন্য অনেক করেছে। ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও জেনের চোখে তাকাতে এখনো সাহস হয়নি আমার। অজানা ভয় আর কিছু লজ্জা কাজ করে আমার চরম ভাবে। যাই, আমার কিছু কথা আছে তোমার সাথে। সে তো জানি, কবে থেকেই তো শুনছি। আজ বলতে চাই। তো বলো। আমি জানি না তুমি কিভাবে নেবে এ ব্যাপারটা, তবে আমি অনেক ভেবে দেখলাম। আচ্ছা, ব্যাপারটা কি আসলেই তো বুঝতে পারছি না। বাংলাতে বলতে লজ্জা করেন। আচ্ছা, ইংলিশে বলো তাহলে। I think I'm in love with you. I spent every moment thinking of you. In everything I found you. I want you to be lonely. I want to love with you as your laughter and tears are mixed. I want you to have me. I love you so much, জাইন। জাইন, আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। আমার প্রতিটা মুহূর্ত কাটে তোমাকে ভেবে। সব কিছুতে আমি তোমাকে খুঁজে পাই। তোমার একাকিত্বটাকে আমার করে নিতে চাই। তোমার হাসি আর কান্নাতে মিশে গিয়ে আমিও তোমার সাথে হাসতে চাই, কাঁদতে চাই। তোমাকে আমার করে নিতে চাই। খুব ভালোবাসি তোমাকে। জেরিন, কি বলছো এসব পাগলের মতো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার জন্য। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, জাইন। কোথায় তুমি আর কোথায় আমি, একবার ভেবে দেখছো? কিভাবে তুমি ভাবো এসব? তুমিও মানুষ, আমিও মানুষ, এতে সমস্যাটা কোথায়, জাইন? এটা নিছক একটা ভালো লাগা, এছাড়া কিছু নয়। আর যদি ভালো লাগা থেকে ভালোবাসা হয়েও থাকে, তবে কঠিন বাস্তবতার কাছে হাতকড়া পরিয়ে দিবে তোমারই পরিবার। হ্যাঁ, এটা সত্যি। আর সবসময় আমি তোমার এবং তোমার পরিবারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি। তোমরা যা করেছো আমার জন্য তুলনা হয় না। আমার বোনটার ভবিষ্যতের জন্য তাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, তাকে নোংরা বস্তি থেকে তুলে এনে আমার জন্য এর বেশি আর কিছু চাওয়ার নেই। সেদিন বলেছিলাম আমি যা করছি সেটা তোমার জন্য নয়, বরং আমার জন্য, আমাদের জন্য। তোমার মাঝে একটা আগুন আছে, আমি সেই আগুনকে তোমার দারিদ্রতার বিরুদ্ধে জ্বালিয়ে তোমাকে আমি তোমার গন্তব্যে পৌঁছে দিতে চাই, জাইন। আমি জানি ভবিষ্যতে তুমি অনেক বড় হবে, আর সেদিন আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি সবার কাছে মাথা উঁচু করে গর্ব করে বলতে পারবো আমার জাইন একজন প্রতিষ্ঠিত। জেন, এত স্বপ্ন দেখার সাহস আমার নেই। অতি সাধারণের চেয়েও কম আমি। 3 বেলা খেতে পারলেই রাতে শান্তিতে ঘুমাতে পারি। তুমি আমাকে এসব অবাস্তব ধারণা দিয়ে নিত্যকার অভ্যাসটাকে বদলে দিও। তবে এতটুকু বলতে পারি, যদি কপালে থাকে তবে একদিন হবে, না হলে বাস্তবতাকে মেনে নিও। জেন আমার কথায় গভীরভাবে বুঝতে পেরে চুপ করে মেনে নিল, আর কিছু বলল না। আমি খেয়ে আমার কুড়ে ঘরে ফিরে ভাবছি, আমি কে, কি আছে আমার? কিসের টানে রাজপ্রাসাদের রাজকন্যা একজন দিনমজুরের ঘরে আসতে চায়? এটা কি কোনো মানুষের সূচনা, নাকি সত্যি ভালোবাসা? জানি না কেন আমার সাথে এমন হচ্ছে। ভালোই তো ছিলাম এতদিন, কোনো পিছুটান ছিল না। আজ কেন এতটা ভাবাচ্ছে এসব বিষয় আমাকে? ভাবতে চাই না আমি। আমার বোনটাকে মানুষের মতো মানুষ করতে চাই। আমার জীবনে ওই সব বেশ কিছুদিন কেটে যায় এভাবে। বোন ফাতেমা এখন বেশ আনন্দ রাজকীয় ভাবে বড় হচ্ছে। ওকে দেখলে এখন বোঝাই যায় না কোথা থেকে উঠে এসেছে। একজন সন্তানের জন্য তার পরিবার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা এখান থেকে বোঝা যায়। আর সে এত বড় পরিবারের একজন হয়ে বড় না হলেও একজন মায়ের কাছে তার সন্তানের সব থেকে বড় পাওয়াটা থেকে যায়।
আমি কি পেয়েছি না পেয়েছি সেটা বড় নয়, আমার বোনটা যেন সবকিছু পেয়ে বড় হয় এটাই আমার জন্য অনেক। তাই ওই পরিবারের জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত। এদিকে টিউশনি করিয়ে আমার দিব্যি কেটে যাচ্ছে, এখন রিক্সা চালিয়ে পেট ভরতে হয় না। তবে ইদানিং জেনের সাথে বেশি দেখা হচ্ছে অকল্পনীয় ভাবে, যেখানে আমি সেখানে জেন উপস্থিত হয়। এতটা ফলো করতে শুরু করেছে, মনে হয় একজন গোয়েন্দাও তার আসামিদের এতটা নজরদারি করে না, যথেষ্ট কেয়ার করে। কিন্তু আমি সবসময় তার পরিবারের কথা ভেবে দূরে থাকার চেষ্টা করি। কখনো আঙ্কেল আন্টি জানতে পারলে আমার উপর থেকে তাদের বিশ্বাসটা উঠে যাবে। সবকিছুর ভোগান্তি না আমার বোনের উপর পড়ে, সে ভয়টাই বেশি পাই আমি। তবে আঙ্কেল আন্টি জানে যে না আমার সঙ্গে বেশি মিশে, তবু কেন জানি না ওকে বকাচকা করে না। একদিন আমার জীবনে একটা আতঙ্কিত ঘটনা ঘটে গেল, যার জন্য না আমার কোনো ইচ্ছে ছিল না কোনো কল্পনা করেছি। বোনকে দেখতে গেলাম জেরিনের বাসায়। আন্টি কিচেনে ছিল বলে আসেনি, আমাকে বলেছিল জেরিনের ঘরে গিয়ে বসতে। আসলে ফাতেমা জেরিনের সাথেই থাকে, তাই ওই রুমে গিয়ে বসি, কিন্তু ফাতেমা তখন ছাদে ছিল। এদিকে আমি রুমে আসি, সেটা ওয়াশরুমে থাকা জেরিন জানতো না, আর আমিও তাকে না জানিয়ে আসি। স্বভাবতই কোনো মেয়ে একাকি থাকলে নিজের রুমে খুব একটা কাপড় ঠিক করে চলে না। সে স্বাভাবিকতার জেদ ধরে তোয়ালে পেঁচে গোসল করে বের হলো। ওর হালকা ভেজা ধবধবে ফর্সা শরীরের নীল সবুজ শিরাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ওর ভেজা চুল থেকে তখনও ঝলকনা টপ টপ করে পড়ছিল। সে ঝলকনাতেই হয়তো আমার সর্বনাশ দেখতে পেয়েছিলাম। ওর এমন আগমনের জন্য কোনোভাবে প্রস্তুত ছিলাম না। ভিতরের পুরুষটাও খুব জোরে চিৎকার দিয়ে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু পারেনি। ওকে দেখে আমি নিজেকে সংযত করার লক্ষ্যে অন্যদিকে তাকিয়ে এলাম, কিন্তু কাছে বাবার স্বপ্ন বুনে যে এতদিন আকুলতার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, সেই জেনকে আমাকে এত সহজে এত কাছে পেয়েও ছেড়ে দিবে, এতটা হয়তো স্বপ্নেও সম্ভব না। দরজা আটকে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো জেরিন। আজকে জেরিনকে যতটা সুন্দরী ও আকর্ষণীয় লাগছে, তার থেকে চোখ ফিরিয়ে রাখা দায়, কিন্তু তারপর ওর হাতের ছোঁয়াতে ওর দিকে তাকাতে বাধ্য হলাম। সরি, ফাতেমাকে দেখতে এসেছিলাম, ভিতরে এভাবে আসবে ভাবিনি। আমি বাইরে যাচ্ছি, তুমি বদলে তারপর এসো। যেতে দেবার জন্য কি দরজা লাগিয়ে এলাম? জিন প্লিজ এমন কিছু করো না যার জন্য তোমার বাবা মা আমাকে খারাপ জানে। কেউ যদি জানে তবে না তোমাকে খারাপ ভাববে। আজ জাইন সাহেবকে এমন একটা সারপ্রাইজ দিব, সেটা পেয়ে তার অবস্থা কি হয় আমি তা দেখতে চাই। অনেক সারপ্রাইজ পেয়েছি, আর কিছু চাই না। আমি চলে যাব জেরিন। জেরিন আমার ঠোঁটে ওর আঙুল রেখে চুপ করিয়ে দিল, তারপর আমার চোখে চোখ রেখে ওর শরীর থেকে তোয়ালে খুলে ফেললো। আমার এই শরীরটা শুধু তোমাকে চাই জাইন, এই শরীরে শুধু তোমার ছোঁয়ায় আগুন জ্বলবে। জেরিনের নগ্ন শরীরের দিকে তাকিয়ে আমি যেন গভীর সমুদ্রে পড়ে তীর খোঁজার চেষ্টা করছি। জীবনে এমন সিচুয়েশন কখনো পড়িনি। পরক্ষণে চোখ বন্ধ করে জেনকে বললাম, জেরিন তোমার কাছে হাত জোর করছি, আমাকে আর কষ্ট দিও না, নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছে, প্লিজ। কষ্ট কমাতেই তো নিজেকে সঁপে দিলাম। সুখ খুঁজে নাও আমার শরীরে, জড়িয়ে ধরো আমাকে। আমি পারবো না জেন, এটা সম্ভব না। জেন আমার কথায় বুঝতে পারলো আমি কখনোই শরীরের লোভে ওর সাথে মিশি না, তাই নিজে থেকে আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। ওর বুকে হৃৎপিণ্ডের শব্দের ধুকবুকানি শব্দ স্পষ্ট বুঝতে পারছি। জেন আমার স্পন্দনের অস্বাভাবিকতা কান পেতে শুনছে আর বলছে, জাইন তুমি কি জানো তোমার হৃদয়টা কি যাচ্ছে? জানি। বলো তো কি?